নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, হিন্দুত্বকে নরম হিন্দুত্ব দিয়ে হারানো যায় না, এবার প্রমাণ হলো বাংলায়। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হতে যাচ্ছে, এটা এখন মোটামুটি স্পষ্ট। এই ভিডিও যখন বিকেলবেলা করছি, সোমবার বিকেলে, তখন ফলাফল যা, তাতে বিজেপি সরকার গড়ছে এবং তৃণমূল অনেকটা পিছিয়ে আছে বিজেপির তুলনাতে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা সামগ্রিক নির্বাচনী ফলাফলের বিষয় নয়। একটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে আরও একবার এবার পশ্চিমবঙ্গেও প্রমাণিত হলো যে বিজেপির হিন্দুত্বকে হারানোর জন্যে নরম হিন্দুত্ব বা সফট হিন্দুত্ব কোনো বিকল্প নয়। প্রথমে আলোচনা করি যে সফট হিন্দুত্ব বিষয়টি কি। সফট হিন্দুত্ব এই বিষয়টি প্রথম যখন রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, তিনি এই বিষয়টি এনেছিলেন যে মুসলিম সমাজ বা সংখ্যালঘুদের বিরুদ্ধাচরণ করা হবে না, যেটা বিজেপি করে থাকে, কিন্তু হিন্দুত্বের যে সংস্কৃতি, হিন্দুত্বের যে কালচার, মন্দির রাজনীতি, এই সব কিছুই করা হবে। রাহুল গান্ধী, আপনাদের মনে থাকবে যে গলায় মানে উত্তরীয় পরে এবং কপালের তিলক কেটে তিনি বিভিন্ন মন্দির সফর করছিলেন তার সভাপতিত্বকালীন সময়তে, এবং বিভিন্ন জায়গাতে তিনি যখনই কোথাও কোনো রাজনৈতিক কর্মসূচিতে যেতেন, সেখানে তিনি কোনো না কোনো মন্দিরে পুজো দেওয়া, সাষ্টাঙ্গে প্রণাম করা, যেগুলো আমরা নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ বিজেপির অন্যান্য নেতা মন্ত্রীদের দেখেছি। রাহুল গান্ধীও কিন্তু সভাপতি হিসেবে এইটা শুরু করেছিলেন এবং তার দেখা দেখি কংগ্রেস শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এবং পরবর্তীকালে দেখা গেল যে আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রীরাও এই একই পথে এগোলেন। যদিও রাহুল গান্ধী 2024-এর নির্বাচনের আগে কিন্তু তার এই যে কৌশল, সেই কৌশল তিনি সম্পূর্ণ বদলে ফেলেছিলেন যখন তিনি আর সভাপতি নন, সভাপতি মল্লিকার্জুন খার্গে। কিন্তু রাহুল গান্ধী আর সেই নরম হিন্দুত্ব, অর্থাৎ ওই মন্দির সফর, আমার বেশ মনে আছে যে 2018-তে আমি মধ্যপ্রদেশের নির্বাচন কভার করতে গিয়েছিলাম, তখন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, আমি ভোপালে ইন্দিরা ভবন প্রদেশ কংগ্রেসের অফিস, সেখানে কংগ্রেসের একজন মুখপাত্রকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে রাহুল গান্ধীর এর পরে রাজ্য সফর কি আছে। তিনি আমাকে অনেকগুলি জনসভার কথা বললেন, সেই সঙ্গে একটা তালিকা ধরিয়ে দিয়ে বললেন যে পরের দফায় রাহুল গান্ধী এসে এই মন্দিরে সফর করবেন, পুজো দেবেন। অর্থাৎ রাহুল গান্ধীর জনসভা, তার সঙ্গে মন্দিরে পুজো দেওয়া, এই গোটাটাই ছিল হচ্ছে একটা কর্মসূচির, তার রাজনীতির একটা কর্মসূচি, যে তিনিও হিন্দু, তিনিও হিন্দুত্বকে অস্বীকার করেন না, এইরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা রাহুল গান্ধী করেছিলেন। পরবর্তীকালে দেখা গেল যে কংগ্রেস শাসিত, যেমন ধরা যাক ছত্তিশগড়ে ভূপেশ বাঘেল, তিনি যখন এই আদিবাসী অধ্যুষিত রাজ্যে তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে রাম বনগমন, অর্থাৎ যে পথে রামচন্দ্র গিয়েছিলেন বনে, সেই রাম বনগমন ট্যুরিস্ট সার্কিট তিনি কর্মসূচি নিয়েছিলেন এবং 9টি রাম মূর্তি সেখানে ওই পথে মধ্যে, মানে ওই সার্কিটে 9টি জায়গাতে রাম মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। এই সবগুলোই কিন্তু রাজ্য সরকারের টাকায়, পর্যটন দপ্তরের টাকায় করা হয়েছিল। গত বছর দিল্লিতে ক্ষমতা হারিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি, আম আদমি পার্টি। আম আদমি পার্টির এইরকমই একটি কর্মসূচি ছিল যে তারা অযোধ্যাতে বিনে পয়সায়, অর্থাৎ সরকারি খরচে প্রবীণদের রাম মন্দির দর্শনের একটি কর্মসূচি তারা নিয়েছিল। এছাড়াও অরবিন্দ কেজরিওয়ালের কর্মসূচির মধ্যে অনেকভাবেই কিন্তু হিন্দুত্বের ছোঁয়া ছিল, অর্থাৎ নানানভাবে তিনি হিন্দুত্বকে মানে কি বলা যায়, তার রাজনীতিতে কাজে লাগানোর চেষ্টা করেছেন এবং অবশ্যই সেটা সফট হিন্দুত্ব। অর্থাৎ বিজেপির সঙ্গে ফারাক হচ্ছে যে বিজেপি যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ করে বা সংখ্যালঘুদেরকে ভারতের মানে হিন্দু কালচারের মধ্যে সম্পৃক্ত হওয়ার জন্যে তারা যে কথাবার্তাগুলি বলে, সেই কথাগুলি এই নেতারা, অর্থাৎ কংগ্রেস নেতা এবং আঞ্চলিক দলের নেতারা, তারা বলতেন না, কিন্তু তারা এই যে পুজো আচ্চা, মন্দির নির্মাণ, মন্দির সংস্কার, মন্দির পুনর্নির্মাণ, এই যে বিষয়গুলো যেগুলি বিজেপি শাসিত রাজ্যগুলিতে এবং নরেন্দ্র মোদীর কর্মসূচির মধ্যে আমরা দেখেছি, সেগুলি কিন্তু সমান তালে এই আঞ্চলিক নেতারাও করছিলেন। এমনকি আমরা দেখেছি যে নবীন পট্টনায়ক, যিনি গত বছর 2024-এ যা সরকারের পতন হলো, দীর্ঘ সময় ধরে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী ছিলেন,
তার যদি কর্মসূচি দেখা যায় যে তাহলে শুধু পুরীর মন্দিরের চারপাশ সৌন্দর্যায়ন নয়, মানে ওড়িশায় বলতে গেলে পরে কয়েক হাত পরপর বিভিন্ন রকম মন্দির এবং সেই মন্দিরগুলিকে সংস্কার করা, তাতে বিপুল টাকা রাজ্য সরকার খরচ করেছে। পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি যে সরকারি টাকাতে জগন্নাথ মন্দির দীঘাতে হয়েছে, দুর্গা মন্দির করা হবে বলে নিউ টাউনে জমি নেওয়া হয়েছে, মহাকাল মন্দির করা হবে উত্তরবঙ্গে, এগুলি সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মধ্যে ছিল। তিনি তো দুর্গা পুজোর সময় এবার মানে বিগত দুর্গা পুজোয় প্রতিটি ক্লাবকে 1,10,000 টাকা করে দিয়েছেন। এছাড়া এই যে দুর্গা কার্নিভাল, এই সবগুলোই কি কিন্তু মানে রাজনৈতিক পণ্ডিতেরা মনে করছিলেন যে এগুলি সবই আসলে বিজেপিকে কাউন্টার করার জন্য একটা নরম হিন্দুত্ব বা সফট হিন্দুত্বের পথ। কিন্তু দেখা গেল যে পরপর আমরা যদি দেখি যে রাহুল গান্ধী 2019-এর লোকসভায় কংগ্রেসের ভরাডুবি, তিনি দলকে জেতাতে পারেননি। আসন বৃদ্ধি কিছুটা হয়েছিল বটে, কিন্তু দলকে তিনি জেতাতে পারেননি। আবার আমরা যদি দেখি যে ভূপেশ বাঘেল ছত্তিশগড়ে তিনি সরকার টেকাতে পারেননি, নবীন পট্টনায়ক সরকার টেকাতে পারেননি, অরবিন্দ কেজরিওয়াল সরকার টেকাতে পারেননি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই সফট হিন্দুত্বের পথে হেঁটে তিনিও কিন্তু সুবিধা করতে পারলেন না। অর্থাৎ তিনি যেটা মনে করেছিলেন যে বিজেপির হিন্দুত্বকে রুখে দেওয়ার জন্যে তার সরকারের এই যে কর্মসূচিগুলি, অর্থাৎ জগন্নাথ মন্দির, দুর্গা মন্দির, মহাকাল মন্দির এবং দুর্গা পুজোকে কেন্দ্র করে সরকারের অংশগ্রহণ, টাকা খরচ, এই সব কিছু দিয়ে হয়তো এখানে পশ্চিমবঙ্গের ক্ষমতা তারা ধরে রাখবেন। কিন্তু বিজেপি শেষ পর্যন্ত তার হিন্দুত্ব দিয়েই কিন্তু এই নরম হিন্দুত্বের রাজনীতিকে, সফট হিন্দুত্বের রাজনীতিকে কাউন্টার করলো এবং পশ্চিমবঙ্গ শেষ পর্যন্ত তারা সফল হলো। এখনো পর্যন্ত এই ফলাফলের যে বিশ্লেষণগুলো বিভিন্ন মহল থেকে উঠে আসছে, তাতে এটাই বোঝা যাচ্ছে যে হিন্দুত্ব অর্থাৎ যে রাজনীতিটা নিয়ে বিজেপি কনসিস্টেন্ট, কোনো রকম দোনোমনো নেই, যেখানে তারা আপোষহীন, সেই রাজনীতি কিন্তু আলটিমেটলি তাদেরকে পশ্চিমবঙ্গে সাফল্যের মুখ দেখতে সাহায্য করলো। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।